হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমাদের পড়ার ভিতরে যেটা হবে যে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্রসমূহ নিয়ে আমরা পড়াশোনা করব। একটা হচ্ছে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, অন্তকেন্দ্র এবং আরেকটা আছে বহিকেন্দ্র। ওকে, সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব। আচ্ছা, তো ইন শর্ট যদি বলে যাই, ভরকেন্দ্র মানে কি? ধরো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? তো একটা ত্রিভুজের মধ্যমাগুলো, মধ্যমা কি ভাইয়া? যে এটার ঠিক মধ্যবিন্দু, এটার ঠিক মধ্যবিন্দু, এটার ঠিক মধ্যবিন্দু, এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে, এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে, ঠিক ওই বিন্দুটাই হচ্ছে আমার কি? এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে, এই যে এখানে যে এগুলো হচ্ছে মধ্যবিন্দু, এটা এটার মধ্যবিন্দু, এটা এটার মধ্যবিন্দু, ডি ই এফ, যে বিন্দুতে ছেদ করে সেটাই আসলে কি আমি পাই? ভরকেন্দ্র। সেটা আমি কি পাই? ভরকেন্দ্র। তাহলে এটার পরিচয় হচ্ছে জি বা ভরকেন্দ্র, ঠিক আছে? পরিকেন্দ্র কি? কোনো একটা ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোকে টাচ করে যদি আমার একটা ত্রিভুজ যায়, এবং বুঝো কোনো একটা ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোকে, সে ফর এ বি সি, যদি টাচ করে আমার একটা ত্রিভুজ, একটা বৃত্ত যায়, তাহলে সেই বৃত্তের কেন্দ্রকে আমরা বলতেছি পরিকেন্দ্র বা ও, ঠিক আছে? লম্ব কেন্দ্র কি? ধরো একটা ত্রিভুজ আমার কাছে আছে, ওকে? আচ্ছা, আরেকটু সুন্দর করে রাখি ত্রিভুজটা। ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, ওকে? তো এই ত্রিভুজের ঠিক এই বিপরীত বাহু থেকে একটা যদি লম্ব টানি, ত্রিভুজের বিপরীত বাহু থেকে আমি যদি একটা সুন্দর করে লম্ব টানি, এবং এই বাহু থেকে একটা যদি লম্ব টানি, এটা একটা কি? লম্ব। এটা একটা লম্ব। এই লম্বদ্বয় যেখানে ছেদ করতেছে, আচ্ছা এটার নাম দিব হচ্ছে আমার লম্ব কেন্দ্র, তো তো এটার নাম দিব হচ্ছে বিটা। বিটা না, এটার নাম দিব হচ্ছে পি। ওকে, তাহলে এই লম্বদ্বয় যে বিন্দুতে ছেদ করতেছে, একদম লম্ব টানছে, একটা লম্ব, নাথিং এলস, জাস্ট আ লম্ব। ওকে, কি টানছি? একটা লম্ব, যে একদম 90 ডিগ্রি কোণ একটা লম্ব টানছি। ওকে, আচ্ছা লম্ব হয় না, এটা যদি আরেকটু হচ্ছে আমার ত্রিভুজটা এরকম হয়ে এরকম হয়ে এরকম হইতো, তাইলে আমার এখানে একটা লম্ব হইতো, এইদিকে একটা লম্ব হইতো। একটা লম্ব হইলে সেটা যে বিন্দুতে ছেদ করতেছে ওইটা হচ্ছে আমার কি? লম্ব কেন্দ্র। ওকে, অন্তকেন্দ্র কি? ধরো ত্রিভুজের দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। দুইটা কোণের কি আঁকবো? সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করতেছে ওই জিনিসটাই আসলে কি? অন্তকেন্দ্র, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক। এটা আসলে কি? কোণের, মনে রাখতে হবে, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। ওকে, ভালো কথা। এটা হচ্ছে লম্বের ছেদবিন্দু। পরিকেন্দ্র হচ্ছে, ভালো করে তাকান, এই বাহুর, এই এবি বাহুর, যদি আমি এবি বাহুর বরাবর আমি যদি একটা কি টানি? একটা লম্ব দ্বিখণ্ডক টানি। আবারও বুঝছেন, এই এবি বাহুকে ছেদ করে, এবি বাহুকে দুই ভাগে ভাগ করে ফেলে এমন একটা জিনিস, এবং এই এসি বাহুকে ভাগ করে ফেলে এমন একটা জিনিসকে আমি যদি টানি, তাহলে সরি, এবি বাহুকে ভাগ করে ফেলে, ডিভাইড করে ফেলে দুই ভাগে, এমন দুইটা রেখা আমি যদি টানি, তাদের ছেদবিন্দু যেখানে ছেদ করতেছে ওইটাই আসলে কি? আমার আমার পরিকেন্দ্র। আবারও বলতেছি, এসি বাহুর কে দুই ভাগে বিভক্ত করে সমদ্বিখণ্ডক, এবং এবি বাহুর সমদ্বিখণ্ডক দুইটা যেখানে ছেদ করতেছে ওইটাই আসলে কি? পরিকেন্দ্র। তাহলে এবি ও এসি এর
সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, এবি ও এসি এর সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু হচ্ছে আমার কি পরিকেন্দ্র। লম্বকেন্দ্র হচ্ছে দুটো লম্বেরই। আর বহিকেন্দ্র আসলে কি চিন্তা করেন, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ দুইটার জন্য আমি যদি দুইটা সমদ্বিখণ্ডক আঁকি এবং সমদ্বিখণ্ডকটা যেইখানে ছেদ করবে ওইটাই আসলে আমার কি বহিকেন্দ্র, ওইটাই আসলে আমার কি বহিকেন্দ্র। ক্লিয়ার? ওকে। এবং মোটামুটি এই হচ্ছে আমার একটা আইডিয়া। সো এবার আমরা ইন্ডিভিজুয়ালি পড়া শুরু করব ভরকেন্দ্র, এবং ভরকেন্দ্র আসলে কিভাবে বের করে। যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, দেখো এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, এবং তোমাকে জিজ্ঞাসা করা হইল ভাইয়া ভরকেন্দ্র কি হবে, তখন এই ভরকেন্দ্রের সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 এবং y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমার ভরকেন্দ্রের সূত্র। কি করতে হয়, তিনটা স্থানাঙ্ককে কি করতে হয় যোগ করে তারপরে 3 দ্বারা ভাগ করতে হয়, এবং অপর পক্ষে y অক্ষেরও তিনটা স্থানাঙ্ককে যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। তাইলেই তুমি তোমার ভরকেন্দ্র পেয়ে যাবে। এবার আসো ভরকেন্দ্রের একটি স্পেশালিটি। ভরকেন্দ্র খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা মধ্যমাকে, প্রতিটা মধ্যমাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে কত বাই কত অনুপাতে বিভক্ত করে, 1:2 অনুপাতে। যে আমি যদি তোমাকে বলি যে এডিকে, আমার এই ভরকেন্দ্র এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে, আমি যে উল্টা করে বলি জি বিন্দু, ঠিক আছে, এই যে আমার জি বিন্দু, এই দিকটা হচ্ছে বড় দিক 2, এই দিকটা হচ্ছে ছোট দিক 1, অর্থাৎ এই পার্টটা নিচের পার্টটা ছোট থাকে, বড় পার্টটাও বড় থাকে। এইটার জন্য এই পুরো পার্টটা বড়, এই পুরো পার্টটা ছোট। উল্টা দিকে এটা যদি আমি আঁকি তাহলে এইটার জন্য 1 এইটা, 2 এইটা। ক্লিয়ার? তাহলে কত বাই কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে, এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ক্লিয়ার? সো আমি যদি তোমাকে বলি যে পৃথিবীর, আমি বলে দিলাম যে এই পুরা লাঠির দৈর্ঘ্য হচ্ছে, বা এই পুরা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে সে ফর 5 মিটার, তাহলে ভরকেন্দ্র এখানে থাকলে এই এতটুকু আসলে কত বলো তো, এতটুকু আসলে কত হবে? তাহলে তুমি ভালো করে বলবা যে 5-এর 3 ভাগের 2 ভাগ, তাই তো? এই পুরা রেখাটাকে কত ভাগে ভাগ করতেছে, 3 ভাগে। 3x তুমি কি লিখতে পারো, 5, কারণ ধরলাম যে এটা হচ্ছে 2x খণ্ড, এটা হচ্ছে x খণ্ড, তাহলে সব মিলে 3x খণ্ড। তাহলে x এর পরিচয় 5/3, আর 2x এর পরিচয় 2 × 5/3, রাইট? তাহলে 10/3, এতটুকু হচ্ছে 10/3, এতটুকু হচ্ছে 5/3। বুঝা গেল? তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করতেছে। আচ্ছা, এবার আসেন যে ভরকেন্দ্র নির্ণয় করেন। এটা তো একটা তো আমি আপনাদেরকে করে দিছি। সো এটা যদি আপনি ম্যাথটা করেন, আচ্ছা এইটা এইটা এটা যোগ করেন, যোগ করো 2 - 2 কত হয় 0, 0 + 4 = হয় 4, তাহলে 4/3। এগুলো আসলে খুবই সহজ। তারপরে এসে দেখো এই যে 3 + 3 - 3, 3 + 3 - 3 /3, তাহলে জি এর ভ্যালু কি আসতেছে 4/3, 3 3 6, 3 দ্বারা ভাগ করলে আসে 2, তাই না? 3 3 6, 3 দ্বারা ভাগ করলে আসে 2। এই যে 2 - 2 + 4, তাহলে কত হয় বলো তো, 4 - 2 হয়ে যায় 2, 2 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 4, 4/3। তাহলে ভরকেন্দ্র এটা খুবই খুবই সোজা, খুবই ইজি জিনিস। আচ্ছা, এবার আসো পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি, যে ওই যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকে যদি টাচ করে কোনো একটা বৃত্ত যায়, এটা হচ্ছে তার পরিকেন্দ্র। এবং পরিকেন্দ্র আমি কিভাবে পাই, পরিকেন্দ্র যে আমি তোমাদেরকে বলে ফেলছি যে এই বাহুর সমদ্বিখণ্ডক, এই এসি বাহুর এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক, এটার নাম কি সমদ্বিখণ্ডক, মানে একদম মাঝখান থেকে ভাগ করে ফেলছে। এটাও আর একটা কি সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা বাহুর সমদ্বিখণ্ডক যেইখানে ছেদ করে ওই জিনিসটাকেই আমরা আসলে কি বলতেছি, ওইটাই আসলে তার কি কেন্দ্র, পরিকেন্দ্র। ওইটাই আসলে তার কি কেন্দ্র, পরিকেন্দ্র। ঠিক আছে? সো দেখো এই পরিকেন্দ্র আসলে, এর পরিকেন্দ্রের ব্যাসার্ধ কোনটা, এই যে দেখো এইটা
আর এইটা হচ্ছে পরিকেন্দ্রের ব্যাসার্ধ। এই যে এইটা অথবা এইটা অথবা এইটা, মানে সহজ কথায় তুমি যদি একটা বৃত্ত খুব সুন্দর করে আঁকো, তার ভিতরে তোমার যদি একটা সুন্দর করে ত্রিভুজ থাকে, তাহলে সেই ত্রিভুজের জন্য একটু দেখি তো সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা। হ্যাঁ, পরিবৃত্ত। তাহলে এই যে তোমার হচ্ছে পরিকেন্দ্র তুমি পাবা, সেটা সে ফর এইটা হচ্ছে তোমার পরিকেন্দ্র পি। তাহলে এই পি এর জন্য তুমি এই যে মোটামুটি দেখো এই প্রত্যেকটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই যে এ বি সি, তাহলে এই যে পি এ, পিবি এবং পিসি, এই প্রত্যেকটাই কিন্তু আসলে কি বৃত্তের ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধটাকে আমরা কি বলি? পরিবৃত্তের ব্যাসার্ধ। কি বলি? পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এটা পরিবৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এবার আমাকে এই পরিকেন্দ্র নির্ণয় করতে বলা হইলে আমি আসলে কি করব? দেখো, এটা দুই থেকে তিন ভাবে করা যায়। আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বলতেছি, সেটা কিভাবে করতে পারবা। তুমি অলরেডি জানো যে এইটা, এইটা এবং এইটা আসলে কি বৃত্তের ব্যাসার্ধ। এই যে দেখো, এই যে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও এ, তাহলে তুমি লিখতে পারো ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি। এটা সত্য, কারণ এই তিনটে আসলে কি ব্যাসার্ধ, রাইট? তাহলে তুমি ও এ ইজ ইকুয়াল টু ও বি একবার নাও, ও বি ইজ ইকুয়াল টু ও সি একবার নাও, বা ও এ ইজ ইকুয়াল টু ও সি একবার নাও, যে ও এ ইজ ইকুয়াল টু ও সি একবার নাও, ও এ ইজ ইকুয়াল টু ও বি আর একবার নাও। জাস্ট দুইবার নিয়ে কাজ করো, দেখো তো কি হয়। ও এ এই পুরোটার এটা হচ্ছে এক্স আর ওয়াই, রাইট? তাহলে তুমি লিখতে পারো রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত হয় 3 এর হোল স্কোয়ার, রাইট? আর এই দিকটাতে কি আসতেছে? এই দিকটাতে আসতেছে ও আর সি। তাহলে লিখতে পারি 4 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস কি, সরি, এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস কি লিখবো? ওয়াই প্লাস 3, ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার, অর স্কোয়ার করে দিলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার। খুব ভালো, ওকে। তাহলে এইখান থেকে দেখো, যদি এক্সপ্যান্ড করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9, রাইট? আচ্ছা, এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, মাইনাস 4x প্লাস 4 মাইনাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 8x প্লাস 16 প্লাস 6y প্লাস 9। তারপর তুমি এই পাশে এটাকে নিয়ে আসলে এখানে পড়ে থাকবে 4x প্লাস এই 6y আর প্লাস প্লাস 6y, এই পাশে 6y, এই পাশে হয়ে যায় মাইনাস 12y প্লাস 4 আর 3 হয় 7, 7 আর 16 আর 9 হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি একটা সমীকরণ পাইলা 4x মাইনাস 12y, দেন একটু যদি আমি যোগ বিয়োগ ভুল না করি, আরেকবার করি, 4 2 দুগুণে 4x 3 তিরিকা, এই যে দেখছো ভুল অলরেডি করে বসে আছে, এটা হবে তো 3 তিরিকা 9y, ঠিক না? 3 দুগুণে 6y, এই পাশে হবে 9y, ওকে গুড। আর এই পাশে কি 4 চারা 4 দুগুণে 8x প্লাস 16, আর এখানে হবে 9। তাহলে এই 9 এই 9 ক্যান্সেল আউট, এই 9 এই 9 ক্যান্সেল আউট, এই যে ভুল করে ফেলছি, ওকে। আচ্ছা ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, এখানে কি হবে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, রাইট? হ্যাঁ, আচ্ছা। সো যাই হোক, তাহলে এই 9 আর এই 9 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হবে? এই 6 এই পাশে হয়ে যাবে মাইনাস 12y, এখানে আছে 4 4 আর এখানে আছে হচ্ছে 16,
দেখো কি লেখা যায়, এই পাশে আছে হচ্ছে আমার মোটামুটি লেভেলে কি আছে 4 আছে, আর এই পাশে আছে 16, তাহলে এই পাশে হয়ে যাবে -12 ইজ ইকুয়াল টু 0। -12 ইজ ইকুয়াল টু 0, 4 দ্বারা ভাগ করলে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 3y, এক্স মাইনাস 3y -4 -3 ইজ ইকুয়াল টু 0, রাইট? একটু ক্যালকুলেশনগুলো আরেকবার চেক করি। এই পাশ থেকে আসতেছে 4x, এই পাশ থেকে আসবে হচ্ছে 4x, এই পাশ থেকে 16 এই পাশে চলে গেলে হয়ে যাবে -12, এই পাশে হয়ে যাবে -12y। হ্যাঁ, 4 দ্বারা ভাগ করলে x মাইনাস 3 4 12 3, অ্যান্ড এই পাশে ভাগ করলে হচ্ছে 3, এই হচ্ছে x মাইনাস 3y মাইনাস 3। এই গেল হচ্ছে একটা টার্ম। এইবার আসো নেক্সট টার্মের কথা বলি। OB ইজ ইকুয়াল টু হচ্ছে OC, OB ইজ ইকুয়াল টু হচ্ছে OC। তাহলে এখানে আমি লিখতে পারি x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কোয়ার, এই টোটালটার রুট ইজ ইকুয়াল টু আমার এইখানে কি আসবে OC, x মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 এর হোল স্কোয়ার। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করলাম, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9। ওকে, আচ্ছা, দেন এক্স স্কোয়ার কাটা, তারপরে হচ্ছে তোমার এইখান থেকে কি কি কাটা যাবে দেখো তো। OB ইজ ইকুয়াল টু OC লিখবো না? OB ইজ ইকুয়াল টু কি লিখছি? OC। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এবার আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা চলে গেলে 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা একটু নিচে লিখি, 4x প্লাস 4 মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু আমি পাবো -8x প্লাস 16 প্লাস 6y প্লাস 9। তো হোয়াট এভার উই গেট, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি y মাইনাস 3 সেম থাকতেছে, y প্লাস 3 সেম থাকতেছে, এই পাশে 8 আইসা চলে আসলে হবে হচ্ছে 12x, এই 9 ক্যান্সেল আউট, 6 এই পাশে চলে আসলে হবে -12y, আর 8 এই পাশে চলে আসলে হয়ে যাবে হচ্ছে 16 থেকে এই পাশে যদি চলে আসে -12 ইজ ইকুয়াল টু 0। অতএব আমি যেটা পাবো সেটা হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ থেকে x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটু বড় ম্যাথ, তাই ঠান্ডা মাথায় করতে হয়। আচ্ছা, এখন আমার কাছে দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবার তুমি যদি দুইটা সমীকরণকে সলভ করো, দুইটা সমীকরণকে কি করতে হবে? সলভ। ক্যালকুলেটরে তুমি এটা সলভ করতে পারো, সো তুমি ক্যালকুলেটর ওপেন করবা, মোডে যাবা, শিফট মোড, দেখো এখানে হচ্ছে ইকুয়েশন মোড নামে একটা ব্যাপার থাকবে, ইকুয়েশন। এখন দেখো এখানে লেখা আছে ax প্লাস by cn, এক নাম্বারটায়, ঠিক আছে। এখন x এর পরিবর্তে 1 লিখবো, 5, x এর পরিবর্তে লিখবো হচ্ছে 1, y এর পরিবর্তে লিখবো -3, আর এটা এই ডান পাশে নিয়ে লিখবো অলওয়েজ, এটা হচ্ছে +3। আর এই ক্ষেত্রে কি হবে, x এর সময় 1, y এর সময় -1, এবং ডান পাশে লিখে রাখলে 1, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু -1, x এর ভ্যালু 0, y এর ভ্যালু -1। এই হচ্ছে তোমার এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে এই সুন্দর করে দুইবার কাজ করতে হবে। এই যে এখানে একবার হচ্ছে OA ইজ ইকুয়াল টু OC ধরতে হবে, আরেকবার হচ্ছে OB ইজ ইকুয়াল টু OC। এইটা ধরে দুইটা বড় বড় ইকুয়েশনকে সলভ করে তারপর কাজটা করতে হবে, দেন পরিবৃত্তের পরিকেন্দ্র বের হবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। সো এটা তুমি যদি পারো তাহলে এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক, ওকে। ওই যে লেখা আছে দেখো SW। তো এর ভিতরে তোমার কাছে কিছু পরিকেন্দ্রের এই ম্যাথগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, পরিকেন্দ্রের এই ম্যাথগুলো
বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, এবং যখন এই ভর্তি পরীক্ষাগুলো আসে তখন কিছু স্পেশাল কেসেস আছে, কিছু কি আসে, স্পেশাল কেসেস হিসেবে আসে। ব্যাপারটা কি মনে রাখবা, দুইটা জিনিস। এক, সমকোণী ত্রিভুজের, কি মনে রাখবা, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আসলে কোনটা, অতিভুজের মধ্যবিন্দু, এবং এটাই সত্য। অতিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। ব্যাপারটা কেমন, যে ধরো এটা হচ্ছে তোমার কাছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যদি তুমি পরিকেন্দ্র নির্ণয় করতে চাও, এটা এইখানে অবস্থান করে, এবং এইটা হচ্ছে, এই হচ্ছে P2,3, ধরো Q4,3, ঠিক এইটার মধ্যবিন্দু যদি আমি ই ধরি, এই ঠিক এইটার মধ্যবিন্দু হচ্ছে এই পুরো জিনিসটার পরিকেন্দ্র। ঠিক আছে, সো আমরা ম্যাথ দেখবো, তাহলেই বুঝতে পারবা ঘটনা কি। যে বলছে এই যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের কোন বিন্দু, মধ্যবিন্দু। তাহলে আমাকে যদি এরকম স্থানাঙ্ক দিয়ে দেয়, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটু আঁকা। দেখো একটা 0, 0 বলছে, একটা 0,3 বলছে, একটা 4,0 বলছে। তো দেখার সাথে সাথে আমি বুঝে যাব যে এটা আসলে আমার একটা কি, সমকোণী ত্রিভুজ। এবং আমি জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আসলে ঠিক মধ্যবিন্দুতে, তাই এটা হবে 2,3/2-তে। কেন 4 + 0 = 0, 3 + 0 / 2, রাইট। যারা বুঝি নাই তাদের জন্য আরেকবার দেখাই যে এটা হচ্ছে কি মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু নির্ণয় করব কিভাবে, 0 + 4 / 2, 3 + 0 / 2, ইটস অ্যাবাউট 2,3/2। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এটাই আমার কিসের পয়েন্ট, ডি বা পরিকেন্দ্র। ঠিক একইভাবে যদি এই ম্যাথটা পারো, তাহলে এটা SW হোমওয়ার্ক, এবং জানোই তো হোমওয়ার্কগুলো অবশ্যই কীভাবে দিতে হবে, যে সুন্দর করে 3 স্টার করে আমাকে মেনশন দিয়ে দিতে হবে, কারণ নোট শেয়ারিংয়ের কিন্তু কম্পিটিশন চলবে, নোট শেয়ারিংয়ের কিন্তু কম্পিটিশন চলবে। এবং আজকে ফিউচার এইমার্সের রেজাল্টের পর আমি জানাই দিব যে কয়দিন কম্পিটিশনটা চলতেছে, আফটার দ্যাট আমি এটা বলে দিব। আচ্ছা, এবার বলছে এত সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে পরিকেন্দ্র নির্ণয় করো। তাহলে পরিকেন্দ্র নির্ণয় করো। ওকে, নির্ণয় করো। ব্যাপারটা কি, যে 3x + 4y = 12, আফটার দ্যাট x / 12 / 3, y = 12 / 4 = 1, or x / 4 y / 3 = 1। তাহলে তোমার কাছে যেটা থাকতেছে 1 2 3 4 4,0 1 2 3 0,3, তাহলে এই যে সরলরেখাটা পাচ্ছ, এটাই আসলে কি তোমার সমকোণী ত্রিভুজ। এবং যেহেতু তুমি সমকোণী ত্রিভুজ বুঝে গেছো, তাহলে এটার পরিকেন্দ্র হবে ঠিক মধ্যবিন্দুতে 2,3/2-তে। তাহলে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে সেক্ষেত্রেও তোমার মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আসলে কোথায়, মধ্যবিন্দুতে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো পরিকেন্দ্র তো শেষ, অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র আগে লম্বকেন্দ্র পড়ে নিই। ঠিক আছে, লম্বকেন্দ্র, বহিকেন্দ্র, লম্বকেন্দ্র আগে পড়ব, তারপরে অন্তকেন্দ্র পড়ব। ওকে, আচ্ছা, এবার আসেন তাহলে আমরা একটু পড়ি লম্বকেন্দ্র। এখন দেখো লম্বকেন্দ্র যখন আমি বের করতে যাব, মনে রাখতে হবে এইটা এখানে লম্ব, এইটা এখানে লম্ব। আবারও বলতেছি, এইটা এই বাহুর উপরে লম্ব, এইটা এই বাহুর উপরে লম্ব। তাহলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। কি ট্রিক্স? লুক অ্যাট হেয়ার। আমি কি অ্যাপ্লাই করব, একটু আগে পড়ে আসছিলাম যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালের মান কি হয়? তাদের ঢালের মান হচ্ছে একটা অপরটার, মানে একটা ঢালের মান দ্বয় যদি গুণ করলে আমার রেজাল্টেন্ট ভ্যালুটা আসে -1, রাইট? যে ধরা যাক M1 এবং M2 দুটো সরলরেখা, একটা ঢাল হচ্ছে M1 আর একটা ঢাল হচ্ছে M2, তাদেরকে আমি যদি গুণ করি তাহলে রেজাল্টেন্ট ভ্যালু আসে -1, রাইট? রেজাল্টেন্ট ভ্যালু কত আসে? -1। ঠিক এই জিনিসটা
অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এই আইডিয়াটাকে কাজে লাগানোর চেষ্টা করব। কীভাবে কাজে লাগাবো একটু চিন্তা করো। আমার কাছে তো 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক কোথায় গেল? এ বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়ার থাকার কথা। এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, দাঁড়াও আমি বলে দিচ্ছি, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে অন্তঃকেন্দ্র লম্বকেন্দ্র 3, -1, 3, -1। ওকে, আচ্ছা এবার তাইলে আমরা একটা কাজ করি। আচ্ছা এবার আসো, তো এই ব্যাপারটা কাজে লাগাবো। এখন দেখো এইটা হচ্ছে এএফ, এএফ লম্ব এসি আমরা বলতে পারি ফার্স্টে, এএফ লম্ব বিসি। তাই হইলে আচ্ছা তাহলে এএফ লম্ব বিসি, তাহলে আমি বলতে পারি এম অফ এফ ইন্টু এম অফ বিসি ইজ ইকুয়াল টু -1। ওকে, খুব ভালো কথা। আচ্ছা এম অফ এ অফ এর জায়গায় থাকলো বিসি, তাহলে 3 - 2 y2 - y1, y2 - y1, x2 5 - 1 ইজ ইকুয়াল টু -1। ওকে, তাহলে এম অফ এফ, এম অফ এ এফ ইন্টু এটাকে বলা যায় 6 উপরে 1 -1, তাহলে এম অফ এফ ইজ ইকুয়াল টু -6। এবার আসো এম অফ এফ, এম অফ অর এম অফ এফ সমান সমান কি বলা যায়? দেখো এই এম অফ এফ কিন্তু এ এবং ও, এই যে ও, ও হচ্ছে আমার কি, এই যে আমার লম্বকেন্দ্র, এই দুটো দিয়ে তৈরি। তাইলে আমি বলতে পারি এখান থেকে যে বিটা -1, কারণ এই দুটা বিন্দুই তো আসলে এফ, তাই না? এই এফটা আসলে কি, এই পুরো সরলরেখা। তাহলে এএফ এর ঢাল বের করা আর এও এর ঢাল বের করা একই জিনিস, কারণ তারা সমবিন্দু। পরে আসছে সমবিন্দু হইলে এটার ঢাল, এই দুইটার ঢাল আর এই বড় দুইটার ঢাল আসলে কি, সেম। তাহলে এও এর ঢাল আমি বের করতে চাই, তাহলে বিটা -1 আলফা -3 ইজ ইকুয়াল টু -6। তাহলে বিটা +1 ইজ ইকুয়াল টু -6 ইন্টু আলফা -3। এই হলো একটা সমীকরণ পাইলাম, এই হচ্ছে আমার কি একটা সমীকরণ পাইছি। আচ্ছা খুব ভালো কথা। তারপর বিই লম্ব এসি, বিই লম্ব এসি, ঠিক আছে? তাহলে এম অফ বিই ইন্টু এসি, এই বাহুর যে ঢাল 3 - -1, 5 - 3 ইজ ইকুয়াল টু -1। তাহলে এম অফ বিই ইজ ইকুয়াল টু 2 আর উপরে 4 ইজ ইকুয়াল টু -1। এম অফ বি ইজ ইকুয়াল টু ইন্টু 2, এই পাশে -1, অ্যান্ড এম অফ বি ইজ ইকুয়াল টু -1/2। নাও এম অফ বি মানে কি? এম অফ বি মানে হচ্ছে দেখো এই যে এম ও, এই আইকে ভুলে যাও, আই কিছু না, আই হচ্ছে কিচ্ছু না, আমরা যে কোত্থেকে যে টাইপ করে ছেলেটা, আচ্ছা এই আই দরকার নেই, ও ঠিক আছে। তাহলে এইটার মানেই হচ্ছে কিন্তু এই যে বিও, রাইট? আচ্ছা তাহলে তুমি কি লিখতে পারো, বিটা -2 আলফা +1, রাইট? এখান থেকে তুমি বের করতে পারো বিটা -2 ইজ ইকুয়াল টু, বা 2 বিটা -2 ইজ ইকুয়াল টু -1 আলফা +1। তাহলে এইখানে তোমার একটা ইকুয়েশন, ইকুয়েশন 1, এই পাশে তোমার ইকুয়েশন 2। এইবার মুরগিকার তোমার, মুরগিকার তোমার, এখান থেকে আলফা আর বিটার মান আমাকে বের করে দেখাইতে হবে, এবং এইটা হোমওয়ার্ক। আমি তোমাকে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বলে দিছি, এর থেকে সহজে মানে বইটা লম্বকেন্দ্র করা নাই এবং আরো বিশাল করে করা। তাই ফার্স্ট কাজ হচ্ছে যে এইটা আর এইটাকে লম্ব ধরা, এইটা এবং এইটাকে লম্ব ধরা, এবং সেখানে ঢালের গুণফলের শর্ত থেকে বের করা, এই পাশে ঢালের গুণফলের শর্ত থেকে বের করা, দুটো ইকুয়েশন বসায় আলফা আর বিটার ভ্যালু বের করা, ক্যালকুলেটরে বসায় আলফা আর বিটার ভ্যালু বের করা। এবং এই কাজ তোমাকে এখন করতে হবে, এটা একটা হোমওয়ার্ক, এবং এটা হচ্ছে 3 স্টার হোমওয়ার্ক। এটা আমি চেক করবই করব।
প্রাইস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করবই, যারা ভিডিও ফুল দেখবে তারাই বুঝতে পারবে। আচ্ছা, সো এখন আমরা কি শিখবো? অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র। এখন আমরা কি শিখবো? অন্তকেন্দ্র আর বহিকেন্দ্র। আচ্ছা, সো অন্তকেন্দ্রের ব্যাপারটা কি, যে আমার কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। দেখছো কত সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আমরা পড়ে ফেলছি। এখন আমরা লাস্ট পড়তেছি অন্তকেন্দ্র বহিকেন্দ্র। তারপরে আমরা কোথায় চলে যাব জানো? এই যে এগুলাতে চলে যাব, মধ্যবর্তী কোণ নির্ণয় করা। দুইটা সরলরেখা ছেদ করলে তোমরা জেনে আসছো যে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, একটি স্থূলকোণ উৎপন্ন হয়। আমরা এরপরে শিখবো যে সূক্ষ্মকোণ স্থূলকোণ, এবং তা দিয়ে দুটো অ্যাপ্লিকেশনে ম্যাথ করবো। তারপরে আমরা শিখবো যে একটা বিন্দু সেটা আমার একটা সরলরেখার সূক্ষ্মকোণে অবস্থান করবে নাকি স্থূলকোণে অবস্থান করবে সেটা নির্ণয়ের প্রক্রিয়া, এবং তারপরে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কীভাবে বের করে সেইটা, এবং কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে, কখন ইসের হবে, এই জিনিস। এবং পরের যে পার্টে সেখানে আমরা শিখব প্রতিবিম্ব। সো পুরা লেকচারে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কন্টেন্ট আসলে তোমার শেষ, মানে কনসেপ্ট যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। সো মোটামুটি অ্যাপ্লিকেশন পার্ট হচ্ছে লাস্টের 3টা পার্ট, আর বেসিক পার্ট হচ্ছে উপরের 4টা পার্ট। সো একদম বেসিক টু অ্যাডভান্স পুরো জিনিসটাই শেষ করার ইচ্ছা ছিল। সো ওই দিকেই হচ্ছে যাচ্ছি পার্ট বাই পার্ট। আচ্ছা, তো অন্তকেন্দ্র আসলে কি? অন্তকেন্দ্র আসলে যে দুইটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করতেছে এটা আসলে তার কি? অন্তকেন্দ্র। ক্লিয়ার? দুইটা বিন্দুর কোণের সমদ্বিখণ্ডক তো। আচ্ছা, তো অন্তকেন্দ্র বের করে কিভাবে? অন্তকেন্দ্র বের করার একটা বিশাল প্রসিডিওর আছে, একটা বিশাল বড় ম্যাথ, ঠিক আছে? তো ওই ম্যাথের একটা তাবিজ আছে, ওই ম্যাথের একটা কি আছে? তাবিজ আছে। তো সবাই এই তাবিজ দেয়, তো এখানে আমার কোনো কারিশমা নেই। তো ওই তাবিজটা তোমাদের একটু শিখাবো। যে দেখো, এটা হচ্ছে কোণ, এ কোণ। এ কোণের বিপরীত বা এ কোণের বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা বলি ছোট হাতের এ বাহু। এটা হচ্ছে বি কোণ, বি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি ছোট হাতের বি বাহু। এবং এটা হচ্ছে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি ছোট হাতের সি বাহু। এবার ফার্স্ট কাজ, আমার এই অন্তকেন্দ্র বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করা। যখনই আমার কাছে এরকম স্থানাঙ্ক দেওয়া থাকবে, প্রথম কাজ কি? বাহুগুলোর দৈর্ঘ্য বের করা। এবং বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয়, সো আমি একটু ক্যালকুলেটর ইউজ করব এই জায়গায়, মানে সুবিধার্থে আমার। সো আমি ক্যালকুলেটরে যাব, মোডে চাপ দিব, 1-এ চাপ দিব, শিফট, তোমরা অলরেডি জানো যে পোল, পোল দিয়ে আমি একটু বের করতে চাই, শিফট পোল, পোল, পোলে লেখার পরে কি লিখব? ব্র্যাকেট ব্র্যাকেট 4 মাইনাস 2। ও ম্যান, আচ্ছা 4 মাইনাস 2, তারপরে দিব হচ্ছে কমা, শিফট কমা, তারপর কি লিখব? -3, -3 অ্যান্সার চাপ দিব 4.84। আচ্ছা সরি, ক্যালকুলেটর 8.4 বললো না, 8.48। আচ্ছা, তারপরে একটা বাহু পাইলাম। আরে বাবা, ওট রে বাবা। ওকে, একটা কেটে দিয়ে আরেকটা আনবো। আচ্ছা, এবার তাহলে আবার হচ্ছে কেটে দিব, শিফট পোল, এখানে কি আছে? মাইনাস একটা হবে যে 4 মাইনাস 2, তারপরে হচ্ছে শিফট কমা দিয়ে আরেকটা হচ্ছে আমার কাছে -3, দেন -3, দেন একটা কমা দিয়ে এখানে আমি পাচ্ছি যে 6.32। অ্যান্ড লাস্টে আমার কাছে আরেকটা আছে, আরে আসো। আচ্ছা, লাস্টে আমার কাছে আরেকটা আছে যে শিফট পোল, এই জায়গাটায় আমার কাছে কি হবে? এখানে আসবে হচ্ছে -2, -2, দেন শিফট কমা 3 -3, এটা হচ্ছে 4। সি এর ভ্যালু আসলে কত? 4। বি এর ভ্যালু 6.32, এর ভ্যালু 4.84। তাহলে এইটা হচ্ছে আমার কাছে 3টা ভ্যালু বের হয়ে গেছে। তারপরের কাজ কি? অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার নির্ণয় করার কাজ হচ্ছে আই ইন্টু, এখানে
দুইটা ভ্যালু আসবে, রাইট? আচ্ছা কি করব, a x1 প্লাস b x2 প্লাস c x3 এর সাথে গুণ হবে x1, এই যে এর সাথে গুণ হবে কত 2, আর নিচে হবে a1 প্লাস b1 প্লাস মানে a প্লাস b প্লাস c, নিচে কি হবে a প্লাস b প্লাস c। ভেরি ভেরি কেয়ারফুল, এই সূত্র মনে রাখতে হবে, a ইন্টু y1 b ইন্টু y2 c ইন্টু y3, অর্থাৎ এর সাথে গুণ হবে y1, b এর সাথে গুণ হবে এই যে b কোথায়, এই যে সব সময় উল্টা মানে সব দেখে নিবা, b কোথায়, এই b কোণের বিপরীত বাহু হচ্ছে b ইন্টু y1, তারপর c কোথায়, c কোণের বিপরীত বাহু c ইন্টু y3, এইভাবে, ঠিক আছে? নিচে হবে a প্লাস b প্লাস c। তাহলে ইন সেন্টার i ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা a হচ্ছে আমার কত 8.48 থাকুক, x1 এর পরিচয় কত 2 প্লাস b ইন্টু -2 এবং c ইন্টু 4 নিচে থাকবে a প্লাস b প্লাস c, কমা এখানে কি থাকবে a ইন্টু y1 প্লাস b ইন্টু y2 প্লাস c ইন্টু y3, নিচে a প্লাস b প্লাস c। এভাবে বের করলেই তুমি তোমার ইন সেন্টার পাওয়া যাবা। এটা একটু লেন্দি ম্যাথ, ক্যালকুলেটর ইউজ করে করলে সময় কম লাগবে। সো এখানে ক্যালকুলেশনগুলো করে দেওয়া আছে। যাই হোক, এবার আসো আমার বহিকেন্দ্র। তাহলে বহিকেন্দ্রের মধ্যে ঘটনা কি, যে বহিস্থ কোণ দুইটাকে যদি ছেদ করাই তাহলে যে বিন্দুটা পাইছি এটা হচ্ছে একটা বহিকেন্দ্র। অথবা তুমি যদি এইটাকে আরেকটু বর্ধিত করো তাহলে দেখো এই একটা কোণ, এইটাকে এই দুইটাকে ছেদ করলো আর একটা তুমি বহিকেন্দ্র পাবা, এবং এই কোণ দুইটাকে তুমি যদি বহিস্থভাবে ছেদ করাও তাহলেও তুমি একটা কি পাবা, বহিকেন্দ্র পাবা। তাহলে এটা কুড বি I1, এটা কুড বি I2 প্রাইম, এটা কুড বি I3 প্রাইম। সো এই তিনটা বহিকেন্দ্র তুমি একটা ত্রিভুজে পাইতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া বহিকেন্দ্র তাহলে কিভাবে নির্ণয় করব? কোনো প্যারা নাই। দেখো তো এই দুইটার ক্ষেত্রে তুমি আগের ক্ষেত্রে কি করবা জানো, যখন তুমি এইখানে বহিকেন্দ্র নির্ণয় করবা, দেখো বহিস্থ কোণ কি আছে বি আর সি, এতে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কে করতেছে, যে আসলে ভিতরের দিকে অবস্থান করতেছে। তাহলে যে ভিতরে থাকবে, যে কোণটা ভিতরে থাকবে তার আগে তুমি একটা নেগেটিভ বসাই দিবা, a x1 b x2 c x3, কারণ এই দুইটা ঠিক আছে, এইটা বাহিরের কোণ। মাইনাস a প্লাস বি প্লাস সি, একইভাবে এই জায়গাও মাইনাস a প্লাস বি প্লাস সি মাইনাস a y1 প্লাস বি y1 প্লাস সি y1। যদি এই কোণটা বাইরে থাকে, এই দুইটা কোণ নাও, তাহলে এটা এখানে বসাই দিবা, ঠিক আছে? এই বাহুর দৈর্ঘ্য কত এ কোণের বিপরীত বাহু, এই কোণের দৈর্ঘ্য হচ্ছে বি, এই কোণের দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে সি কোণ বাইরে থাকলে তোমার সব কিছুর আগে সি এর আগে নেগেটিভ বসবে। যদি বি কোণ মানে বি কোণটা বাইরে থাকে, মানে এইটা আর এই দুইটা কোণের অন্তকেন্দ্র নির্ণয় করো, তখন আমার কি হবে বলো তো? তখন আমার এই কোণটা বাইরে, যেহেতু এই কোণটা বাইরে তাহলে এই কোণটা বাইরের জন্য এই কোণটা হচ্ছে তোমার কি থাকবে, নেগেটিভ হবে। সো ইটস আপ টু ইয়োর চয়েস, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হয়, ঠিক আছে? সো এইভাবে একটা হইতে পারে। এই যে একটা বহিকেন্দ্র দেখানো হয়েছে। যাই হোক, সো আমরা মোটামুটি শেষ করছি। আচ্ছা, সো এইখানে আমাদের এইটাকে একটা SW বা হোমওয়ার্ক দিতে পারি, অনেক কিছু তোমাদের হোমওয়ার্ক দিতেছি। সো একটা ভালো ম্যাথ, আচ্ছা এই ম্যাথটা করে দিই আমি, এটা হোমওয়ার্ক না দিই। আচ্ছা হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের করে, এই ম্যাথটা হোমওয়ার্ক দিব না করে দিব? আচ্ছা করে দিই, এইসব ম্যাথ করে দিই তোমাদেরকে। আচ্ছা, সো হোমওয়ার্ক দেওয়ার মতো ম্যাথ মেবি এটা করাবো না, এটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখান থেকে এইটা হোমওয়ার্ক দেওয়ার মতো ম্যাথ, যদি মানে আমাকে একটা ইকুয়েশন বের করে দিবা। কি বলতেছে একটু ভালো করে তাকাও, যে পি একটা বিন্দু এবং বললাম সেটা অলওয়েজ সর্বদা এই শর্ত মেনে চলে। পি এমন একটা বিন্দুর সঞ্চার পথ যে অলওয়েজ এ এবং বি এই শর্তটা মেনে চলে, মানে
এ এবং বি থেকে দূরত্ব অলওয়েজ কি সর্বদা সমান। তাহলে একটা এক্সপ্রেশন বাই করবা, একটা এক্সপ্রেশন নির্ণয় করো, একটা এক্সপ্রেশন নির্ণয় করো বা একটা মান বের করো যেখানে এ বি সি ডি ও এক্স ওয়াই সম্মিলিত পদ থাকবে, সম্মিলিত এক্স ওয়াই সম্মিলিত, আমি জানি না বানান কি হবে, সম্মিলিত পদ থাকবে, ঠিক আছে। এবং তার শর্ত আসলে কি, পি এ ইজ ইকুয়াল টু পিপি। এটা খুবই সহজ, এটা একটা হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কটা তোমরা পারফর্ম করবা এবং পারফর্ম করে আমাদের জানাবা যে আসলে অবশ্যই যে কতটুকু আগাইতে পারছো। আচ্ছা, এইবার আসো আমরা একটু অ্যাডভান্স কিছু ম্যাথ করি বা কিছু অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথ করি। তারা একটু দেখে নিই সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে। আমরা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কিছু ম্যাথ করব। ওকে, সো কি বলছে, এটা একটা সামান্তরিক এবং এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে দিছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে দিছে এবং আরেকটা শীর্ষবিন্দু দিয়ে দিছে। বলছে অপর বাহুদ্বয় নির্ণয় করো। একটা সামান্তরিক, তার দুইটা সন্নিহিত বাহু দিয়ে দিয়েছে এবং অপর একটা শীর্ষ দিছে, বলছে অপর বাহুদ্বয় নির্ণয় করো। একটু যদি চালাক হও তাহলে এটা বের করা খুবই সহজ। দেখো, সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি আসলে সমান্তরাল। তাহলে তুমি লিখতে পারো এক্স প্লাস টোয়াইজ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এবং এই বাহু আর এই বাহু আসলে কি সমান্তরাল। তাহলে সামান্তরিকের এই বাহু আর এই বাহু বিপরীত বাহু দুই সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে তুমি এটা লিখতে পারো, এখানে লিখতে পারো যে তোমার এই বাহুটার স্থান ই হবে টোয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো তো, এরা আসলে উভয়ই একটা নির্দিষ্ট বিন্দুগামী, রাইট? তাহলে যেহেতু এটা বিন্দুগামী, তাহলে কি করাবা, স্যাটিসফাই। তাহলে এই বিন্দুকে তুমি যদি স্যাটিসফাই করাও তাইলে তোমার এখান থেকে কি আসে দেখো তো, 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। অতএব কে এর ভ্যালু আসে 3 দুগুণে 6, এই পাশে হচ্ছে 2, তাহলে -8। সো তুমি কি পাচ্ছ, এক্স প্লাস টোয়াইজ ওয়াই -8 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার ইকুয়েশন, এক্স প্লাস টোয়াইজ ওয়াই -8 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস টোয়াইজ ওয়াই -8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার তুমি যদি এই বিন্দু দেখো, এই রেখাটাও এই বিন্দু দিয়ে যায়, তাহলে একটু স্যাটিসফাই করাও। স্যাটিসফাই করলে কি আসে, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। অতএব কে ইজ ইকুয়াল টু -9 আর এদিকে 4, এটা হয় হচ্ছে -13। তাহলে ইকুয়েশন কি দাঁড়াইলো, টোয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই -13 ইজ ইকুয়াল টু 0, -13 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি একটা সমীকরণ পাইলা এক্স প্লাস টোয়াইজ ওয়াই -8 ইজ ইকুয়াল টু 0, আরও সমীকরণ হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 3y -13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে হচ্ছে তোমার একটা সমীকরণ, এই পাশে তোমার আরেকটা সমীকরণ। ক্লিয়ার? বুঝছো? একদম সহজ। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার এখানে আসি, কি বলছে, এত এবং এত রেখার সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায় এবং একবার বলছে এক্স অক্ষের সমান্তরাল, একবার বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, একবার বলছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে ফার্স্টে এই দুটো ছেদ বিন্দু বের করতে হবে। ছেদ বিন্দু বের করার জন্য আমাকে কি বের করতে হবে, ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর বের হও। ওকে, শাবাশ। মোড ইকুয়েশনে 1 এ ফার্স্ট ইকুয়েশন কি 1, ও ম্যান, হেই ওল্ড ম্যান। আচ্ছা, 1, পরের ইকুয়েশন হচ্ছে 2, কিন্তু এইটাকে কি চিন্তা করতে হবে, সমান সমানের ডানে চিন্তা করতে হবে। তাহলে -5 বসে হয়ে গেলে হবে +5। একইভাবে এখানে প্রথমটা 2, তারপরেরটা 3 অ্যান্ড লাস্টেরটা কি আছে, এই পাশে চিন্তা করলে 8। তাহলে এই দুটার ছেদ বিন্দু হচ্ছে 1, 2। খুব সুন্দর জিনিস যে আমার এই হচ্ছে একটা রেখা, এই একটা রেখা, এটা হচ্ছে তাদের ছেদ করছে। এটা কত, এক্স প্লাস টোয়াইজ ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে
2x প্লাস থ্রাইজ ওয়াই ইজ ইকুয়াল টু 8 এবং এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। এইবার আসো দেখো সব ম্যাথগুলোই ঠিক আগের মতো। এক নাম্বারটা বলছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। এখন দেখো তো ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং কত, ওয়াই ইজ ইকুয়াল টু কত 2, তাহলে এটার ইকুয়েশন হবে ওয়াই ইজ ইকুয়াল টু 2। দুই নম্বরের সলিউশন কি বলছে, বলছে ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে কি এই যে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি সামথিং হয় আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 1। আর লাস্টেতে কি বলছে মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী যদি হয় একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 1 2, রাইট। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y ইজ ইকুয়াল টু mx, m এর পরিচয় হচ্ছে 2 - 0 1 - 0 ইন্টু এক্স, অতএব y ইজ ইকুয়াল টু 2x। এগুলো খুবই সহজ বাচ্চাদের ম্যাথ, তাই আমি খুব ফাস্ট করে গেলাম, এগুলো আসলে তেমন কোনো মাহাত্ম্য রাখে না। ক্লিয়ার? ওকে, আসো এইবার আমরা চলে যাই আচ্ছা ধনাত্মক দিকের সাথে। আচ্ছা এবার আমরা চলে যাই যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন করে সেই দিকে। এখন আমরা কোণে চলে যাব, যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে তাহলে এবার তারা কয়টা কোণ উৎপন্ন করে, এই জিনিসটা এখন খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই চমৎকারভাবে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এখানে খুব চমৎকার চমৎকার কিছু ম্যাথ আছে, ওকে। আচ্ছা এখন আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে পারলাম। এখন একটা সব থেকে মোস্ট অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, ওকে। আচ্ছা আচ্ছা দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়। দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে তোমার দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে এটাকে আমরা বলি সূক্ষ্মকোণ এবং একটা দেখো স্থূলকোণ। এবার কেউ বলবা যে সূক্ষ্মকোণ স্থূলকোণ কি ভাইয়া? সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে 90 এর থেকে কম, মানে 99.99 চলতে থাকবে, 90 হইলে সমকোণ। তাহলে 0 থেকে 99.999 যা আছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর তোমার 90 হইলে সমকোণ, আর 90 থেকে যা আপাতত আছে স্থূলকোণ মাইনে নাও, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কি স্থূলকোণ। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে এই যে সূক্ষ্মকোণ এবং অপরটা হচ্ছে আমার কাছে কি আছে স্থূলকোণ। একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা কি আছে স্থূলকোণ। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বের করব। যে আমার একটা সরলরেখা সে যদি ছেদ করে তাহলে তার সূক্ষ্মকোণ আর স্থূলকোণ নির্ণয়ের কৌশলটাই আমরা এখন বের করার ট্রাই করব। আচ্ছা তো দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, ঠিক আছে। আচ্ছা এখানে খালি সাদা ইউজ করা হয়েছে, সো আমি একটু এই কালার ইউজ করি। এটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, খুব ভালো কথা। তো আমার 2 নম্বর সরলরেখা থেকে আমি লিখতে পারি যে এটা ঢাল m2, সরি এটাকে m1 দাও, এটাকে m2 দাও। আচ্ছা তো আমি বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু এটার যে এখান থেকে আমি লিখতে পারি যে m1 ইজ ইকুয়াল টু tan θ1, অতএব θ1 ইজ ইকুয়াল টু আমি দুইজনের মধ্যবর্তী কোণ নির্ণয় করতেছি, ফাই এর মান নির্ণয় করতেছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে tan ইনভার্স m1, θ1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স m1, ওকে। আচ্ছা আর এটা হচ্ছে θ2, এই হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখার। তাহলে দ্বিতীয় সরলরেখার এইখান থেকে আমি বলতে পারি যে এর যে ঢাল সেটা আসলে কত, θ2 ইজ ইকুয়াল টু tan θ2 ইজ ইকুয়াল টু m2, তাহলে θ2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স m2, শেষ। তাহলে একটা পাইলাম θ2 আর একটা পাইলাম θ1। ক্লিয়ার? আচ্ছা এবার আমি নির্ণয় করব কি এই ফাই, এই যে সূক্ষ্মকোণটা, এই যে এই সূক্ষ্মকোণটা নির্ণয় করতে হবে। কিভাবে করব?
আচ্ছা দেখি কিভাবে করব। তুমি একটা থিওরি হয়তো জানো কিনা, যে কোনো একটা ত্রিভুজের এটা হচ্ছে ত্রিভুজের কোণ, তাই না? এই হচ্ছে তিনটা কোণ ত্রিভুজের। তাহলে ত্রিভুজের এই যে একটা কোণ আছে, এই কোণটা আসলে কি? বহিস্থ কোণ। এই কোণটা আসলে কি? বহিস্থ কোণ। এবং এই বহিস্থ কোণকে আমি যদি θ1 ধরি, এটাকে যদি ফাই ধরি, এটাকে যদি θ2 ধরি, আমি লিখতে পারি θ1 = θ2 + ফাই। তোমাদের 9-10-এর বইতে লেখা আছে যে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। ওকে, আচ্ছা তাহলে θ1 এর পরিচয় হচ্ছে tan ইনভার্স m1 = θ2, এটা আসবে tan ইনভার্স m2, আর এই পাশে পড়ে থাকবে ফাই। তাহলে ফাই = tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। ক্লিয়ার? এখন এই জায়গাটা থেকে একটা সূত্রে ফলানো যায়। তোমরা হয়তো সূত্র পড়ো নাই, তোমরা আপাতত জেনে রাখো এই সূত্রটার ফলাফল আসবে tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 m2। ক্লিয়ার? এই গেল হচ্ছে তোমার ফাইয়ের মান, অর্থাৎ সূক্ষ্মকোণের মান। কি বের করে ফেলছি? সূক্ষ্মকোণের মান। তাহলে আমি যদি একটা সুন্দর দেখে সামারিটা নিই, সামারিটা হচ্ছে খুব সোজা জিনিস, যে তোমার φ1 = আসলে কি? φ2 + ফাই। তার ফলে তোমার এই যে tan বা ফাই = তুমি লিখতে পারতেছো যে tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2, বা tan ফাই = m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 ইন্টু m1 m2। তাহলে আমি কোনো দুইটা সরলরেখা তারা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, এটা আসলে কি? তাদের মধ্যবর্তী এই যে ফাই, ঠিক আছে? তাদের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণটা আছে, সেই সূক্ষ্মকোণের সূত্র হবে হচ্ছে এইটা, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণ নির্ণয়ের প্রক্রিয়া। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া, এটা তো আমি φ1 বের করলাম বা এটা ফাই বের করলাম, এখন আমাকে বলেন স্থূল কোণ কিভাবে বের করব? জাস্ট কিচ্ছু না, দেখছো এখানে একটা কি আছে? মাইনাস। কি আছে? মাইনাস। বা এটাকে তুমি যদি এইভাবে চিন্তা করো, tan φ2 = মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে? জাস্ট এখানে কি করছি? φ2 = 180 মাইনাস এত লিখছি। সো জাস্ট আমি এখানে কি করে দিব? মাইনাস করে দিব। কি করে দিব ভাইয়া? মাইনাস করে দিব। আর কিচ্ছু না, জাস্ট কি করে দিব? মাইনাস। তাহলে আমি কি পেয়ে যাব? স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণের জন্য আমি করব হচ্ছে প্লাস দিয়ে, আর এটার করব হচ্ছে মাইনাস দিয়ে। এবার এখানে একটা বড় মিসকনসেপশন আছে। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যেটা শিখছি সেটা হচ্ছে সূক্ষ্মকোণ থাকলে আমি ইউজ করব হচ্ছে প্লাস, আর স্থূলকোণ হইলে আমি ইউজ করব মাইনাস। এই পুরা কনসেপ্টটাই ভুল, ওই ঢালের মতো। কনসেপ্টটা হচ্ছে যে tan ফাই = m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই পুরা জিনিসটার আগে একটা প্লাস মাইনাস ইউজ করে। এখন কথা হচ্ছে কেন সবাই বলে যে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাই আর মাইনাস নিয়ে স্থূলকোণ পাই, বাট ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে এই প্লাস মাইনাসের কথা ভুলে যাও। যদি এই পুরা পার্টটা পজিটিভ হয়, তাইলে তুমি কি পাবা? সূক্ষ্মকোণ পাবা। তাইলে তুমি কি পাচ্ছ? সূক্ষ্মকোণ পাচ্ছ। বাট আনফর্চুনেটলি এই পুরা পার্ট যদি নেগেটিভ হয়ে যায়, তখন এই নেগেটিভকে সামাল দেওয়ার জন্য আমি কি আনছি? একটা এক্সট্রা নেগেটিভ আনতেছি। বুঝা গেছে? আসলে সূক্ষ্মকোণ স্থূলকোণ এই পজিটিভ নেগেটিভের জন্য হচ্ছে না। এই পুরা মানটা যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ পাবো, এই পুরা মানটা যদি নেগেটিভ হয় তাহলে স্থূলকোণ পাবো। বাট এটাকে ব্যালেন্স করার জন্য আমি প্লাস মাইনাস আগে দিই। তাই আমরা প্রথাগত শিক্ষায় বলি প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাই, মাইনাস নিয়ে স্থূলকোণ পাই। বাট ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে
যে এই পুরার জিনিসটার মানটাই আসলে ডিফারেন্ট হইতে পারে এবং সেইটাই আসলে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তোমরাও শিখে রাখতে পারো প্লাস নিয়ে সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ, আমিও এভাবে মনে রাখছি। সো ট্রেডিশনাল নিয়ম ইজ ইম্পর্টেন্ট। যাই হোক, প্লাস নিয়ে আমরা সূক্ষ্মকোণ জেনারেলি পাই, মাইনাস নিয়ে স্থূলকোণ পাই। ভুল হইলে এটাও বলবো, তাও এটাই বলবো, কারণ এটা মনে রাখা সহজ। ক্লিয়ার? আচ্ছা, তো গেল দুইটা বিন্দু রেখার মধ্যে সূক্ষ্মকোণ নির্ণয় করলাম। এই যে এখানে লেখা আছে ইফ নেগেটিভ দেন স্থূলকোণ। আচ্ছা, এবার আসেন ম্যাথ করি। ম্যাথ দেওয়া আছে, বলছে মধ্যবর্তী কোণ বের করতে। সো চলো মধ্যবর্তী কোণ আমরা বের করে ফেলি। দেখো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় y ইজ ইকুয়াল টু রুট থ্রাইজ এক্স প্লাস 1। আর এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো যে এক্স প্লাস রুট 3y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। অতএব y ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট 3 ইন্টু এক্স প্লাস 3। তাইলে আমার প্রথম রেখার ঢাল এইটা হচ্ছে আমার কি m1। তাহলে m1 ইজ ইকুয়াল টু রুট 3 আর m2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 3। তাহলে এটা হচ্ছে আমার m2, এটা হচ্ছে আমার m2 এর পরিচয়, এটা হচ্ছে আমার m1 এর পরিচয়। খুব ভালো জিনিস। ওকে, নাইস। এইবার আসো তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করি, tan phi প্লাস নিয়ে m1 কোণটা এইটা রুট 3 মাইনাস 1 ডিভাইড বাই রুট 3, 1 প্লাস রুট 3 ইন্টু রুট 3। সো রুট 3 মাইনাস 1 ডিভাইড বাই রুট 3, 1 প্লাস 1। আবার এটা হচ্ছে tan phi 1, tan phi 2 ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3 মাইনাস 1 ডিভাইড বাই রুট 3 ডিভাইডেড বাই 1 প্লাস রুট 3 ইন্টু 1 ডিভাইড বাই রুট 3। সো এটা সমান সমান তুমি যেটা পাবা রুট 3 মাইনাস 1 বাই রুট 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 2। তাহলে একবার tan phi 1 একবার tan phi 2 এর মান ক্যালকুলেটরে বসায় নিজ দায়িত্বে বাই করে নেবেন। তাইলে আপনি কি পেয়ে যাবেন? মধ্যবর্তী কোণ পাবেন। এখন আমি করাবো এই ম্যাথটা, এটা ট্রেমেন্ডাস ইন্টারেস্টিং ম্যাথ, মানে সব থেকে ভালো ম্যাথ। ঠিক আছে, এই জিনিসগুলোকে নিয়ে কাজ করে। তো এখানে অনেক ধরনের ম্যাথ আসে যে বলে দেয়, দেখো আগে বলতো ঢাল, এখন বলে একটা বিন্দু দিছে এবং কি বলছে এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে বুঝছো, আগে আমাদের বলে দিত ঢাল, বাট এখন আমাদের ঢাল বলে দিচ্ছে না, এক্স অক্ষের ধনাত্মক দিকে বলতেছে, এখন বলতেছে রেখার সাথে কোণ উৎপন্ন করছে, যে এত বিন্দুগামী রেখা অপর একটা রেখার সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এমন ম্যাথ দেখবা যে 3.6 বা 7-এ প্রচুর থাকবে। তো ওই ম্যাথগুলো কি আমরা ট্যাকেল দিব এখন। ঠিক আছে, ওইরকম একটা ম্যাথ আমরা তোমাদের করে দিব এবং এটা কঠিনটাই করে দিব, কঠিন দুইটা করে দিব, যাতে তোমাদের এটা ট্যাকেল দেওয়া হয়ে যায়। ঠিক আছে, দেখো আর কিন্তু বেশি নাই, সমদ্বিখণ্ডক অ্যান্ড সমদ্বিখণ্ডক কোথায় অবস্থান করবে। সো ব্যাপারগুলো খুবই সহজ, জাস্ট সূত্রের। ওকে, সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি আমাদের এইখানে মোটামুটি একটা প্রশ্ন দেওয়া, যে বলছে -1,2 বিন্দুগামী এবং থ্রাইজ এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এর সাথে 45 ডিগ্রি কোণ করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো দেখো এটা দুই রকমের কেস ঘটতে পারে। কয় রকমের কেস ঘটতে পারে? দুই রকমের কেস। যে একবার তোমার এটা হচ্ছে -1,2 বিন্দু, তাই না? তাহলে একবার তোমার সরলরেখা এভাবে যাইতে পারে, ইট কুড বি 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এবং এই পুরোটা হচ্ছে কি তোমার এই যে 45 ডিগ্রি, সেটা হচ্ছে যে এইখানে যে 45 ডিগ্রি আছে এটা হচ্ছে এরকম হইতে পারে। আরেকটা কেস ঘটতে পারে যে তোমার এই সরলরেখাটার এই দিক থেকে -1,2 এই বিন্দুটা থাকতে পারে এবং এইটা 45 ডিগ্রি হইতে পারে। ঠিক আছে, এইটা এবং এইটা 45 ডিগ্রি হইতে পারে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে অলওয়েজ এই অ্যাঙ্গেলটা মেজার করতে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যে মেজার করতে হবে সেটা হচ্ছে এইভাবে আসতে হবে। কিন্তু হয় এরকম একটা 45 ডিগ্রি থাকতে পারে যে খুব সুন্দর একদম লিনিয়ার, এই বিন্দুগামী এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে, কোনো সমস্যা নাই, দুটো বিন্দুর মধ্যবর্তী 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে পারে। আরেকটা কি হইতে পারে দেখো, ঠিক বিপরীতভাবে ঘড়ির কাঁটার দিকে। তো মনে রাখবা, যখনই তোমার কাছে এরকম ঘটনা ঘটবে যে একটা অ্যাঙ্গেল
তুমি বুঝতে পারতেছো যে একটা অ্যাঙ্গেল তোমার আসলে কি ঘড়ির কাঁটার দিকে, এবং অপর একটা অ্যাঙ্গেল তোমাকে কীভাবে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যে একটা অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার দিকে, এই যেভাবে ঘুরতেছে। ঠিক আছে, তো যখনই তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা হবে সেটার ক্ষেত্রে তুমি লিখবা যে tan 45, তাই না? তোমরা একটু আগে শিখে আসছো যে দুইটা বিন্দুর মধ্যে যে একটা সরলরেখা এবং অপর একটা সরলরেখা যদি ছেদ করে তাহলে হইতে পারে সেটা স্থূলকোণ, অথবা হইতে পারে সেটা কি তোমার স্থূলকোণ হইতে পারে, আর একটা কি হইতে পারে, সূক্ষ্মকোণ হইতে পারে। ঠিক আছে, তো এই যে ঘড়ির কাঁটার দিকে যখন অ্যাঙ্গেলটা নিতেছি, এই দেখো ঘড়ির কাঁটার দিকে যখন অ্যাঙ্গেলটা নিতেছি এটা কিন্তু সূক্ষ্মকোণ, বাট এই জিনিসটা আসলে কি কোণ, আমার স্থূলকোণ। ঠিক একইভাবে এখান থেকে যখন আমি এটা আনতেছি এইটা আমার কি কোণ, সূক্ষ্মকোণ, এবং এই কোণটা আসলে আমার কি কোণ, স্থূলকোণ। এই কোণটা আমার আসলে কি কোণ, স্থূলকোণ। এই যে, এম আই রাইট? ঠিক আছে, এটা আমার কি কোণ হচ্ছে, স্থূলকোণ হচ্ছে। তো আচ্ছা, বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করব। কি কাজ করব, যে অবজার্ভ করো যে আমি যখন এখানে tan 45 ডিগ্রি নিচ্ছি, এটার সাথে অ্যাঙ্গেল কত, tan 45 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটা কত, tan 45 ডিগ্রি। তখন আমরা বলতে পারি যে এই সরলরেখার ঢাল m1 ইজ ইকুয়াল টু -3 ডিভাইড বাই -1 ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে 3, এই রেখার ঢাল হচ্ছে 3, রাইট? এই যে দেখো y যদি এই পাশে চলে যায়, এই y যদি এই পাশে চলে যায়, আমি লিখতে পারি যে 3x + 7, তাহলে এই রেখার ঢাল আসলে কত, 3। এবং এই m2 এটার ঢাল আমি জানি না, তাহলে আমি লিখলাম যে m1 - m2 ডিভাইড বাই 1 + m1 × m2। ওকে, খুবই ভালো। এখন tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস m1 এর ভ্যালু হচ্ছে 3, m2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস m2। তাহলে আমি পাচ্ছি 1 প্লাস 3m2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস m2। তাইলে এখানে কি পাই, 4m2 ইজ ইকুয়াল টু 2। অতএব m2 ইজ ইকুয়াল টু হাফ। এই গেল হচ্ছে আমার ঢালের মান। m2 ইজ ইকুয়াল টু কত বললাম, হাফ। তাহলে m2 ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে আমি এই সরলরেখার ক্ষেত্রে আমি একটা জিনিস খুব সোজা বাই করতে পারি। দেখো এটার বিন্দু আমার কাছে দেওয়া আছে, m2 দেওয়া আছে, তাহলে আমি লিখব y - y1, m2 এর ভ্যালু হাফ, x - x1, মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x প্লাস 1, এই পাশে প্লাস 2। তার মানে এইখানে y ইজ ইকুয়াল টু হাফ x, তারপরে হাফ প্লাস 2, 14 গোষ্ঠীর মাথা যা থাকে থাকুক, আই ডোন্ট কেয়ার। এটার ঢালটার দিকে তাকাইলাম, এটার ঢালটা হচ্ছে হাফ। এবার একটা ঢাল হাফ পাইলাম, আরেকটা ঢাল আমি যখন নির্ণয় করতে যাব, খুব সতর্কতার সাথে অবজার্ভ করো, এটা কি ঘড়ির কাঁটার দিকে, না ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এটা কি ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছিল, তাই অ্যাঙ্গেলটা কি নিছি, পজিটিভ। বাট এইবার যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এবার আমি অ্যাঙ্গেলটা কি নিব, নেগেটিভ। এবার আমি অ্যাঙ্গেলটা কি নিব, নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে তাই আমি অ্যাঙ্গেলটা নিছি নেগেটিভ, আর যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল তাই আমি অ্যাঙ্গেলটা নিছি কি, পজিটিভ। একইভাবে এটাও m1 নিব, এটা m3 নিব, তাহলে m1 - m3 ডিভাইড বাই 1 প্লাস m1 × m3। খুবই কেয়ারফুললি এই জিনিসটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কি করতে হবে, লক্ষ্য করতে হবে, যেখানে কি ঘটনা ঘটাইছি। ওকে, আচ্ছা, সো এখানে যে ঘটনাটা ঘটাইছি সেটা হচ্ছে মোটামুটি দেখতে এমন, সরি, আচ্ছা এটা মুছতেই হবে, উপায় নেই। আচ্ছা, সো এখানে যে ঘটনাটা ঘটাইছি সেটা হচ্ছে, এটা হচ্ছে m3, তো m1 - m3, m1 × m3, tan -45 ডিগ্রির ভ্যালু কত বলো তো? tan -45 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1 ইন্টু 1 প্লাস 3m3, আর এই পাশে পড়ে আছে 3 মাইনাস m3। সো এটা যদি পারফর্ম করি, -1 - 3m3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস m3। 3 এই পাশে চলে আসলে হয়ে যাবে -4, এই পাশে চলে হয়ে গেলে এটা হয়ে যাবে 2m3। অতএব m3 ইজ ইকুয়াল টু, বা m3 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি
m3 is equal to what I can write -4 divided by 2 is equal to -2. This is m3, this is m3, this is m3. এখন মজার ব্যাপার হচ্ছে কেন মাইনাস নিছি, অনেকের প্রশ্ন। দেখো এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই আমি এখানে মাইনাস নিছি। আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাই আমি কি নিছি, প্লাস নিছি। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস, এটা অলওয়েজ মাথায় রেখো, ঠিক আছে? এখন দেখো একইভাবে যেহেতু এটা m3 পাইছি, এই পুরা রেখাটারে যদি আমি একটু ছোট করে লিখি, এই লেখাটারে যদি আমি একটু ছোট করে ফেলি, এই লেখাটারে আমি যদি একটু ছোট করে ফেলি, তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে y মাইনাস y1 কত 2 ইজ ইকুয়াল টু -2 ইন্টু এক্স প্লাস 1। এইটাই হচ্ছে তোমার আরেকটা রেখা। এবং অবজার্ভ করো যে এটা যদি -2 হয়, এটা কত, শুধু 2, তাই না? এটা যদি m2, এখানে আরেকটা জিনিস অবজার্ভ করার মতো আছে যে m2 এবং m3কে তুমি যদি গুণ করো, তাহলে হাফ ইন্টু -2 অর্থাৎ -1, অর্থাৎ তারা আসলে কেমন পাইছো, পরস্পরের কি পাইছি, লম্ব। এই রেখা এবং এই রেখা পরস্পরের কি, লম্ব। এই রেখা এবং এই রেখা পরস্পরের লম্ব। তাহলে বুঝাই গেল যে 45 ডিগ্রি কোণ করা, এটা বলার অর্থই হচ্ছে এখানে দুই রকমের কোণ হইতে পারে। হয় এটা স্থূল কোণ হইতে পারে, হয় এটা সূক্ষ্ম কোণ হইতে পারে, হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তুমি এই ম্যাথটা এই অ্যাঙ্গেলটা নিয়েও করতে পারতা, 135 ডিগ্রি বসায়ও করতে পারতা। মানে সেক্ষেত্রে তোমার স্থূল কোণ নিয়ে কাজ করা লাগতো, অর্থাৎ এখানে সূক্ষ্ম কোণ নিয়েও কাজ করতে হইতে পারে, স্থূল কোণ নিয়েও কাজ করতে হইতে পারে। আচ্ছা, এই ম্যাথটার ঠিক একটা ডিফারেন্ট রূপ হচ্ছে এইটা। বলা হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে এবং একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই বাহু এবং এই বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আগের ম্যাথটারই একটা ডিফারেন্ট রূপ। কেন? লুক অ্যাট হেয়ার, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা বর্গক্ষেত্রের কর্ণের সাথে বর্গক্ষেত্রের বাহু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একইভাবে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে -45 লিখতে হবে, এবং এটার সাথে এটাও কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এই রেখাদ্বয় পরস্পরের কি, লম্ব। ঠিক আছে? সো তুমি আগের ম্যাথটার একটা ডিফারেন্ট ভার্সন এইভাবে দেখতে পারো। সো এটাও একটা সুন্দর ম্যাথ, ওইটাকে এইভাবে করার জন্য। এইবার আমরা চলে আসছি নতুন একটা কনসেপ্টে। এই কনসেপ্টের নাম হচ্ছে দুটি সরলরেখার মধ্যে সূক্ষ্মকোণ অথবা স্থূল কোণে কোনো একটা বিন্দুর অবস্থান। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা সরলরেখা এভাবে ছেদ করছে, হয় এটা সূক্ষ্মকোণ, না হয় এটা স্থূলকোণ। তাহলে বললাম -1,2 এই বিন্দুটা সূক্ষ্মকোণে থাকবে, স্থূল কোণে থাকবে। সেফর এটা যদি সূক্ষ্মকোণে থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা সূক্ষ্মকোণে অবস্থান করতেছে? অথবা -2,3 এই বিন্দুটা ধরো স্থূল কোণে আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই বিন্দুটি স্থূল কোণে আছে? ওইটার যে টেস্টটা করব, ওই টেস্টটাই হচ্ছে আমরা এখন শিখব, মধ্যবর্তী কোণের যে টেস্ট। দেখো কি বলতেছি, যে আমার কাছে দুইটা সরলরেখা আছে। কয়টা সরলরেখা আছে? দুইটা, L1 আর L2। এটা হচ্ছে L1, L2, M1, M2। জাস্ট এ আর বি এর পরিবর্তে এল আর এম দিয়ে লিখছি, আর কিছুই না। ঠিক আছে? এখন বলতেছি x1, y1 যে কোনো একটা বিন্দু যদি সূক্ষ্মকোণে অবস্থান করে, তাহলে L1 x1, L2 x2 এই পুরা এক্সপ্রেশনটার মান হচ্ছে <0 হয়। আর যদি স্থূল কোণে অবস্থান করে, তাইলে আমার এই পুরা এক্সপ্রেশনটার মান হয় <0। আর যদি <0 হয় তাহলে সূক্ষ্ম কোণে। তার মানে ফুল এক্সপ্রেশনটার মান যদি <0 হয়, তাহলে আমার x, y বিন্দুটা আসলে সূক্ষ্ম কোণে অবস্থান করবে, আর এই বিন্দুটা আসলে কোথায় অবস্থান করবে? স্থূল কোণে অবস্থান করবে। এখন L1, L2 প্লাস M1, M2 এটা কিভাবে আসছে এই জিনিসটা একটু বুঝাই। ঠিক আছে? যে দেখো L1x প্লাস M2y এটা আসলে কি? এটা আসলে কি? এটা একটু যদি এইখান থেকে দেখি, ওইখানে যাওয়ার দরকার নেই, একটু তাকাও। L1 এইটা, L2 এইটা, M1 এইটা, M2 এইটা, রাইট? তাইলে L1 ইন্টু L2 এই x এর যে সহগ আছে সেই সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফলের যোগফল, এই পুরো পার্টটুকু আসলে এইটা এটার গুণফল, এইটা এটার গুণফলের সমান। শেষ, বুঝছি? আচ্ছা, এবার এই মহাশয় কি আর এই মহাশয় কি? এই মহাশয় হচ্ছে এই যে আমার সরলরেখা দেখতে পাচ্ছি না, এই যে সরলরেখা, এই সরলরেখায়
আমি যদি x1, y1 বিন্দু পুচক করে বসাই, আবার x1, y1 বিন্দু যদি এই সরলরেখায় পুচক করে বসাই, তার যে ভ্যালু পাবো ওইটাই হচ্ছে L1 x1, y2 L1 x2, অর্থাৎ x1 y1 বিন্দু বসালে, বিন্দু L1 এ বসালে, L1 এ বসালে যে মান পাবো, যে মান পাবো ওইটাই আসলে আমি কি দিয়ে রূপান্তর করতেছি এইটা। এবং L2 তে আমি কি করব, L2 x1 y1 মানে ওই বিন্দুটাই, নতুন কোনো বিন্দু না, আমার টাইপিস্ট মহাশয় ভুল লিখছি একটু। এখানে কি করছি, L2 তে বসাইছি, L2 তে x1 আর y1 বসাইছি, বসিয়ে মান নির্ণয় করছি, রাইট? তাহলে আমি পুরো জিনিসটা এক্সপ্রেশন পাইছি। লেস দেন 0 হলে সূক্ষ্মকোণ, গ্রেটার দেন 0 হলে স্থূলকোণ। তাহলে চলো একটা ম্যাথ করি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যে এখানে দেখো বলছে -2,3 বিন্দুটি এত রেখাদ্বয়ের সূক্ষ্মকোণে অথবা স্থূলকোণে অবস্থান করে তা নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ L1 L2 প্লাস M1 M2 বের করা। L1 কত 2, L2 হচ্ছে 1, তাহলে 2 × 1 প্লাস M1 কত 1, এটাও 1, 1 × 1, তাহলে 2 + 1 = 3। এই গেল হচ্ছে L1 × L2 M1 × M2। আচ্ছা, এবার আসো সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, এই জিনিসটা নির্ণয় করতে হবে। আচ্ছা, কি করব, L1 2,3 = লেখা যায় 2 × 2 প্লাস y এর পরিবর্তে কি লিখবো 1 × 3 প্লাস 3। তাহলে তুমি কি পাচ্ছ 3, 4 প্লাস 3 প্লাস 3, 4 আর 3 7, 7 আর 3 হচ্ছে 10। আচ্ছা, L2 2,3, তাহলে L2 এর জায়গায় কি লিখতে পারি 2 × x, x এর জায়গায় আমি কি লিখবো 2, তাহলে 1 × 2, 1 × 2 প্লাস 1 × y, y এর জায়গায় কি লিখবো 3 প্লাস 7, 7 আর 3 10, 10 আর 2 কত 12। তাহলে L1 x1, y1 ইন্টু L2 x1, y2 ইন্টু L1 L2 প্লাস M1 M2 = 10 × 12 ইন্টু কি 3। সো হোয়াট ইউ ফাউন্ড 120 × 3, 360, হুইচ ইজ গ্রেটার দেন 0। এবং এটার মান যেহেতু 0-র থেকে বড়, তাহলে এই 2,3 বিন্দুটা আসলে কোথায় অবস্থান করতেছে, স্থূলকোণে। কোথায় অবস্থান করতেছে, স্থূলকোণে। তাহলে এরকম যে কোনো বিন্দু দিলে তুমি এটা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। এখন আসো আমাদের লাস্ট, এই পার্টের লাস্ট কনসেপ্ট এবং খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কোণের সমদ্বিখণ্ডক। কি আঁকবো আমরা এখন, কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। সব কিছু ঠিক আছে? হ্যাঁ, আমরা কি আঁকতে যাচ্ছি, কোণের সমদ্বিখণ্ডক। দেখো যে কোনো সরলরেখা ছেদ করলে দুইটা কোণ উৎপন্ন হয়, স্থূলকোণ, সূক্ষ্মকোণ। তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমি পাচ্ছি এইটা এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি এইটা। এবার এদের সমীকরণ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, তাকাও একটু। যে ধরো এটা আমার একটা সমীকরণ, যে L1x প্লাস M1y প্লাস N1 = 0, এবং এ হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে আরেকটা রেখা, L2x প্লাস M2y প্লাস N2 = 0। যখনই আমাকে বলবে কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, জাস্ট কিচ্ছু না, রেখা দুইটা লিখব, L1x প্লাস M1y প্লাস N1, মডুলাস দিব, দিয়ে এই পাশে লিখব √L1² প্লাস M1² সমান সমান আরেকটা কি লিখব, আরেকটা লিখব হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে, এই যে এটা একটু যদি ছোট করি, তাহলে এখানে লিখব হচ্ছে মডুলাস L2x প্লাস M2y প্লাস N2, এই পাশে একটা মডুলাস, এখানে লিখব L2² প্লাস M2²। ক্লিয়ার? এটা লিখে রেখে দিব। তার পরের লাইনে স্টেপ কি করব, মডুলাস উঠাইতে প্লাস মাইনাস দিব, এখানে একটা প্লাস মাইনাস দিব, লিখব L2x প্লাস M2y প্লাস
n2, নিচে লিখব l2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার, আর এই পাশ দিয়ে লিখব রুট ওভার l1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার, তাহলে l1x প্লাস m1y প্লাস n1। সো এইভাবে আমি যদি এটা লিখি এবং এইভাবে আমার যদি এখানে লেখা থাকে, তাহলে মোটামুটি লেভেলের আমি এখান থেকে টোটাল সমদ্বিখণ্ডক বের করতে পারবো। তো যদি আমি সমদ্বিখণ্ডক বের করি, সো আসো আমি সমদ্বিখণ্ডকটা দেখি যে আমার কাছে দুইটা রেখা দেওয়া আছে এবং বলা হয়েছে এই দুইটা রেখা থেকে সমদ্বিখণ্ডক আঁকতে। তো যদি আমি সমদ্বিখণ্ডকটা আঁকি তাহলে কীরকম হবে তাকাও, কি লেখা যায়, থ্রাইজ এক্স মাইনাস 4y প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান সমান আমি এই পাশ থেকে লিখতে পারি প্লাস মাইনাস, এবং এইখানে লিখতে পারি 4x মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 2, নিচে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। ওকে গেল। আচ্ছা, এবার যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে একবার কাজ করব প্লাস নিয়ে, কারণ সমদ্বিখণ্ডক তো দুইটা, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণের, বাট আমি জানি না সূক্ষ্মকোণের কোনটা হবে স্থূলকোণের কোনটা হবে। এবং আরেকটি স্পেশাল ম্যাথ আছে মূল বিন্দুধারী বা যে কোনো বিন্দুধারী। তো পাঁচটা ম্যাথই খুব সুন্দর, পাঁচটা ম্যাথই কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। তাহলে প্লাস নিয়ে তুমি কি পাও দেখো তো, থ্রাইজ এক্স মাইনাস 4y প্লাস 1 ডিভাইড বাই 25 ইজ ইকুয়াল টু 4x মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার 25। তো যদি ক্যান্সেল আউট হয়ে যায়, হোয়াট উইল ফাউন্ড 3x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 2। অ্যান্ড দেন এই 3 ওই পাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে x, এই 4 ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে y, এবং এই 1 ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে, দেখো থ্রাইজ এক্স, এই 1 যদি এই পাশে চলে যায় এখানে কি প্লাস এক্স, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 3, রাইট। 1 এই পাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে মাইনাস 3, এই পাশে চলে গেলে এক্স, এই পাশে চলে গেলে ওয়াই, এদিকে মাইনাস 3, তাইলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 মোটামুটি, রাইট। এটা হচ্ছে আমার কি একটা সমদ্বিখণ্ডক। আরেকটা যদি আমি মাইনাস নিয়ে ক্যালকুলেট করি, এবার আমি কি নিয়ে ক্যালকুলেট করব, মাইনাস নিয়ে ক্যালকুলেট করার সময় থ্রাইজ এক্স মাইনাস 4y প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 25 ইজ ইকুয়াল টু, এখানেও ডিভাইড বাই রুট ওভার 25ই থাকবে, বাট উপরে কি থাকবে মাইনাস 4x মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 2, or 25 cancel out, thrice x 4y minus 1 minus 4x plus thrice y plus 2, and after that এটা যদি এই পাশে চলে আসে 7x, এটা এই পাশে আসলে minus 7y, এটা এই পাশে আসলে minus 3 is equal to 0, 7x minus 7y is equal to 3। এই গেল হচ্ছে আমার কাছে দুইটা সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে মাইনাস নিয়ে পাইছি আর একটা কি নিয়ে পাইছি প্লাস নিয়ে। এবার আমি ডিসিশন নিব যে আমার এটা কোনটা কখন হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কখন হবে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক কখন হবে, দুটো ডিফারেন্ট কেসেস, ঠিক আছে। সো এবার আমি কি করব এটা একটু দেখব যে আমার এ নাম্বারে আমি কি পাইলাম, প্লাস নিয়ে আমি পাইছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, মাইনাস নিয়ে পাইছি 7x মাইনাস 7y ইজ ইকুয়াল টু আমি কত পাইলাম 3, ইজ ইকুয়াল টু কত পাইলাম 3, দুইটাই 3, খুবই ভালো কথা। এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক দ্বয় পেয়ে গেলাম। এবার বলছে স্থূলকোণের ব্যাপারটা একটু ভালো করে তাকাই, অঙ্কটার দিকে একটু তাকাই, জাস্ট আমার কথাটা একটু মনে রাখবা। এটাকে আমরা কি হিসেবে চিনি L1, এটাকে আমরা কি হিসেবে চিনি L2, এটাকে কি হিসেবে চিনি M1, এটাকে কি হিসেবে চিনি M2। তাহলে L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2, দেখো তো কত হয় 3 প্লাস 4, ঠিক আছে, 3 ইন্টু 4 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তাহলে 12 প্লাস 12 24, তাহলে গ্রেটার দেন 0। একটা জিনিস মনে রাখবা, L1 L2 প্লাস M1 M2 করার পরে এইটার মান যা হবে, যদি এটার মান পজিটিভ হয় তাহলে পজিটিভ নিয়ে স্থূলকোণ,
পজিটিভ নিয়ে যে যা শেখায় সব ভুলে যাবা, জাস্ট একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? যে যা শেখাবে, অনেক প্রসিদ্ধ অনেক বড় বড় টিচাররা অনেক কিছু শেখাবে, জাস্ট তুমি একটা জিনিস মনে রাখবা, এটা যদি পজিটিভ হয় তাহলে আমি পজিটিভ নিয়ে স্থূলকোণ পাবো, এবং এটা যদি নেগেটিভ হয় তাহলে আমি অলওয়েজ কি নিয়ে স্থূলকোণ পাবো? নেগেটিভ নিয়ে স্থূলকোণ পাবো। সোজা হিসাব। এটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিয়ে স্থূলকোণ, নেগেটিভ হলে নেগেটিভ নিয়ে স্থূলকোণ। তাহলে দেখো, খুব সুন্দর করে দেখো যে L1 L2 M1 M2 এটার ভ্যালুটা আসলে কত? পজিটিভ। তাইলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এবার বলো তো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কত বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কত? স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এবার স্থূলকোণের সমদ্বিখণ্ডক তোমাকে যদি আমি নির্ণয় করতে বলি তাহলে তুমি সুন্দর করে কি দেখবা যে ভাইয়া দেখেন, খুব ভালো কথা, এই যে এখানে তাই লেখা আছে, এই L1 এর পরিবর্তে A1 আর B1 দিয়ে লেখা আছে, যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে যে সমদ্বিখণ্ডক পাওয়া যাবে তাই হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এ নাম্বারে আমি দেখে আসছি প্লাস দিয়ে আমি পাচ্ছি x + y + 3, তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে x + y = 3। আর যদি আমাকে বলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তখন আমি কি বলবো? 7x - 7y = 3, কারণ এটা মাইনাস নিয়ে পাইছি, কারণ এটা আমি কি করছি? মাইনাস নিয়ে পাইছি। তাহলে এখান থেকে আমি ডিসিশন নিতে পারি যে আমার কাছে দুইটা সমদ্বিখণ্ডক x + y = 3 এবং 7x - 7y = 3, প্লাস নিয়ে পাবো স্থূলকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস নিয়ে আমি পাইছি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, শেষ। এইবার আসো পরের লাস্ট কোশ্চেন। এবার হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে? ডি নাম্বার কি? মূল বিন্দুধারী। আচ্ছা, এটা তো ডি, এটা হচ্ছে 0 0, এটাকে আমার টাইপিস্ট খুব সুন্দর করে ভুল করছে, সেটা হবে আসলে 0 0। ই হচ্ছে আমার, আচ্ছা ডি দিছে, এটা তুমি কি বলবা? আচ্ছা, এটার আগে আমরা ডিটা আমরা করে আসি, এটা হচ্ছে ই হবে, কেন হবে হচ্ছে ই, ও ই নাম্বারটা দিছে, ই নাম্বারটা তোমাদের HW, ডি নাম্বারটা করাই দিব, ডি নাম্বারটা করলে তোমরা ই নাম্বারটা বুঝে যাবা। আচ্ছা দেখো, ডি অথবা ই, অর্থাৎ যে কোনো বিন্দু যদি তোমাকে বলা থাকে এবং বলা থাকে এরকম যে যে একটা বিন্দুধারী, যে এই বিন্দুধারী সমদ্বিখণ্ডকের উদাহরণ কত, তোমাকে কিন্তু উপরের 3টে স্টেপ ফলো করতে হবে। কেন আমি তোমাকে বলি যে ফার্স্টে তুমি সমদ্বিখণ্ডক বের করবা, তারপরে দেখবা যে কোনটা সূক্ষ্মকোণে কোনটা স্থূলকোণে, তারপরে তোমার কাজ হচ্ছে এই যে বিন্দুটা দিছে এই বিন্দুটার অবস্থান কোন কোণে, সে সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে, সে অবস্থান বের করে তারপর তুমি ডিসিশন নিতে পারবা। অর্থাৎ তোমার এই যে মূল বিন্দু বলে দিছে, মূল বিন্দু বলার রিজন হচ্ছে যে এই যে 0 0 বিন্দু, তাহলে প্রথম কাজ হচ্ছে 3x - 4y + 1, 3x - 4y + 1 = 0, এবং আরেকটা কি আছে 4x - 3y, 4x - 3y দেন -2 = 0। এই যে দুইটা রেখার ছেদ বিন্দুতে, মানে দুইটা রেখার ছেদ বিন্দুর কোন কোণে এই 0 0 অবস্থান করছে এটা নির্ণয় করা। কোন কোণে, ফার্স্টে কি নির্ণয় করা? কোন কোণে অবস্থান করতেছে। তাহলে এটা নির্ণয় করার উপায় হচ্ছে ওই যে আগেরটা মনে রাখতে হবে যে L1, 0 0, L2, 0 0 ইন্টু L1 L2 প্লাস M1 M2, একটু বাই করেন চলে। L1 0 0, এই দুটাতে 0 বসাইলে 0 হয়ে যাবে, এই দুটাতে 0 বসালে পাবো মাইনাস, এবং L1 ইন্টু L2 M1 প্লাস M2, 12 প্লাস 12 কিছুক্ষণ আগে আমরা নির্ণয় করে আসছি, 1 - 2 ইন্টু 24 ইজ -48 হুইচ ইজ লেস দেন 0। এই যে আমার লেস দেন 0 হয়ে গেল, এটার মানে আসলে কি? এই যে লেস দেন 0 হয়ে গেল এর মানে আসলে 0 0 সে আসলে কোন কোণে অবস্থান করতেছে? সে আসলে সূক্ষ্মকোণে অবস্থান করতেছে। কোন কোণে? সূক্ষ্মকোণে। এবং সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কত? সূক্ষ্মকোণে সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক থাকবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এর যে ইকুয়েশন আছে 7x - 7y = 3, ওইটাই আসলে আমার কি? মূল বিন্দুধারী, আমার মূল বিন্দুধারী আমার সমদ্বিখণ্ডকের উদাহরণ। এটাই আমার কি আসলে? মূল বিন্দুধারী। এটাও আসলে কি? মূল
বিন্দুধারী, কারণ মূল বিন্দুটা আসলে কোন কোণে অবস্থান করতেছে? সূক্ষ্ম কোণে, তাই এটা মূল বিন্দুধারী। তেমনইভাবে 2 আর 3 এর ক্ষেত্রেও তোমরা একটু নির্ণয় করে দেখবা, দেন নির্ণয় করে এটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে জমা দিবা। তো হোমওয়ার্ক শেষ করলে তুমি এই পার্টটা তোমার শেষ হয়ে যাবে, এবং নেক্সট পার্টে তোমরা আসলে প্রতিবিম্ব পড়বা। এই গেল আমাদের মোটামুটি লেভেলের যে বেসিক টু অ্যাডভান্সের যে অ্যাডভান্স যে জিনিসপত্র আছে, বা প্রায় ইসেরগুলো, যে তোমার যে অ্যাপ্লিকেশন প্রবলেমগুলো থাকতেছে সেই অ্যাপ্লিকেশন প্রবলেমগুলো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, বাই বাই।